والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আমরা আগে এখানে অনেক হালাকা হয়েছে, ডিফারেন্ট টপিকে হয়েছে, ধারাবাহিক হয় না, এটা একটু ধারাবাহিক হবে। আপনাদেরকে যারা একটু কষ্ট করে শুনবেন আশা করি উপকার হবে। আমি অনেককেই বলছি, আপনাদেরকেও বলি যে ইসলাম এর কোরআন হাদিস এবং ধরেন সহি বুখারী, সহি মুসলিম, এই ধরনের বই যায় যেগুলো, ওইসব লিটারেচারের বাইরে যদি 10টা বই বলি আমি পৃথিবীতে সকলের পড়া উচিত, তার ভিতর এটা একটা, এবং পসিবলি এটা না 1 নম্বর বই আর কি ওই লিস্টে আমার কাছে, আপনাদের কাছে নাও হতে পারে। এটা যিনি লিখছেন তার নাম মোহাম্মদ আসাদ, অনেকে হয়তো তার নাম শুনছেন। তার অরিজিনাল নাম হচ্ছেন লিওপোল্ড ওয়েস। উনি অস্ট্রিয়ান জার্মান সাম্রাজ্য যেটাকে ছিল আর কি, এখন তো আলাদা হয়েছে সব, ওইটার ভিতরে পোল্যান্ডের একটা অংশ ছিল, সে পোলিশ অংশটাতে ওনার জন্ম। 1900 সালে জন্ম। উনি জন্মগতভাবে ইহুদি ছিলেন এবং 22 বছর বয়সে উনি প্যালেস্টাইনে আসেন। ওনার কোনো এক চাচার আঙ্কেল আর কি, চাচার বাড়িতে আসেন। তখন কিন্তু ইহুদিরা ওই আস্তে আস্তে জায়গা কিনতেছে, বুঝছেন তো। এখন যেরকম ওই যে পূর্বাচল সাইডের গরিব মানুষের জায়গাগুলো সব বড় লোকরা কিনে ফেলতেছে না, গরিব মানুষগুলো এত বোকা, ভিটা বাড়ি ছেড়ে দিতেছে, মানে দাম ভালো পাইছে। ওই প্যালেস্টাইনে কিন্তু এইভাবে জায়গা বিক্রি করছে। 48 সালে তো ওদের কাছে হ্যান্ড ওভার করলো, কিন্তু 48-এর আগে এটা হলো 1922-এর কথা। ওনার জন্ম হলো 1900 সালে, তো 22 বছর বয়সে 1922-এর কথা। ওই সময় এসে দেখছেন যে জায়গা জমি কেনা চলতেছে আর কি, এবং ইহুদিরা মানে করতেছে যে আলটিমেটলি তারা এখানে বসবাস করবে আর কি। তখন উনি ওনার বাগানের মালিক থেকে শুরু করে অর্ডিনারি মানুষগুলোকে, মুসলিম যাদের, তাদের দিকে খুব ইমপ্রেসড হন। এবং উনি যেহেতু জার্মান ন্যাশনাল ছিলেন, একটা পত্রিকা আছে ফ্র্যাঙ্কফুর্টার জাইটুং, ওইটার ছিলেন আপনার প্রতিনিধি ছিলেন, তার সাংবাদিকতা করতেন। তো উনি খুব অবাক হয়েছেন যে মুসলিমদের লাইফ এত ট্র্যাঙ্কুইল, এত সিম্পল, তারা এত মানে আল্লাহর উপর এত নির্ভরশীল এবং ডাউন টু আর্থ জীবনযাপন, মানে লোভ লালসা এগুলো নাই, বা খুবই ইমপ্রেসড হয়েছেন। এখান থেকে আস্তে আস্তে উনি এক পর্যায়ে মুসলিম হন আর কি। এই স্টোরিটা জানতে হলে সবাই রোড টু মেক্কা বইটা পড়তে পারেন। রোড টু মেক্কা যদি পড়েন, যদি পড়েন কেউ, তাহলে ইংলিশটা পড়বেন, বাংলাটা পড়বেন না। কারণ বাংলা যদিও যিনি করছেন, ট্রান্সলেট করছেন, উনি খুব বড় মাপের সাহিত্যিক বাংলাদেশের, মারা গেছেন, শাহেদ আলী সাহেব। ওনাতে আমার পাঠ্য ছিল আমাদের স্কুলে, ওনার লেখা ছিল, সুনামগঞ্জ বাড়ি, সিলেটের। কিন্তু এই বইটা উঠে আসে নাই, মানে রোড টু মেক্কা যা, সেটা আপনার ওনার লেখাতে ওইভাবে উঠে আসে নাই। এবং এই বইটাও ট্রান্সলেট হয়েছে, কিন্তু এই বইটা যে প্রথম যে ট্রান্সলেশন, সেটা পড়লে মনে হবে আপনার 2টা বই পড়তেছেন আলাদা। মানে কিছুতেই এই বইয়ের যে ইম্পেটাস, যে চালিকা শক্তি বা যে যা আছে, সেটা উঠে আসে না আর কি। এটা ব্যর্থতা এক ধরনের বলতে পারেন। এই বইটা উনি 1934 সালে লিখছিলেন। 1934 সালে তখন আপনার এটা দিল্লি এবং লাহোর থেকে প্রকাশিত হয়েছিল, প্রথম এডিশন যেটা, হ্যাঁ, দিল্লি এবং লাহোর থেকে হয়েছিল, আরাফাত পাবলিকেশন। এটা হচ্ছে 1987 সালের এডিশন, 34 আর এটা 87। আমি কিনছি লন্ডনে 21 ডিসেম্বর 1999-এ। আমি ইউকের একটা দোকান থেকে কিনছি, মানে লন্ডনের একটা দোকান থেকে কিনছি, দারুল তাকওয়া। আপনারা কেউ জানতে পারেন যে লন্ডনে যাওয়া আসা আছে, একটা ভালো বইয়ের দোকান। আপনারা যদি কখনো যান অথেন্টিক বইয়ের জন্য, বা খুবই রেয়ার একটা দোকান আর কি। এটা ম্যালকম স্ট্রিট বলে একটা আছে, ওখানে দোকানটা, আমি ওখান থেকে কিনছি। বাট এই বইটা জিব্রাল্টার থেকে প্রকাশিত। এটা 87 সালের এডিশন, 15th রিভাইজড এডিশন, মানে 15টা এডিশন তার আগে শেষ হয়েছে, 14টা শেষ হয়েছে তার আগে। কিন্তু এটা হয়েছে আপনার প্রিন্ট হয়েছে ইংল্যান্ডে, কিন্তু এটা পাবলিশ হয়েছে জিব্রাল্টার থেকে। উনি শেষকালে আর কি স্পেনের জিব্রাল্টার বা স্পেনে এসে বসবাস করতেন আর কি, ওই জোনটাতে আর কি। তো শেষ বয়সে উনি মারা গেছেন 1992 সালে, 92 বছর বয়সে মারা গেছেন। তো এই বইটা 1934 সালে লিখছেন, কিন্তু আজ পর্যন্ত আমরা ওইখানেই দাঁড়ায় আছি। মানে উনি যে সমস্যাগুলো বলছেন, যা তুলে ধরছেন, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি, ওইখানে আসি। ক্রস রোডস মানে বোঝেন আপনারা, যেখানে 2টা রাস্তা একে অপরকে কাটে, এইভাবে অ্যাকচুয়ালি 4টা রাস্তা হয় তখন, তাই না? মাঝখানে একটা আইল্যান্ড থাকুক বা যাই থাকুক,
তো উনি বোঝাতে চাইছেন যে আমরা আমাদের সভ্যতা বা ইসলামী ফেথ বেসড সিভিলাইজেশন, আমরা ইসলামকে কী বলি, আমাদেরকে কী বলি, আমরা ফেথ বেসড সভ্যতা, একটা সভ্যতা যেটা ইমানের উপর ভিত্তি করে গড়ে উঠছিল। তো সেই সিভিলাইজেশনের কথা বলতেছেন যে ইসলামী সিভিলাইজেশনটা একটা ক্রসরোডসে এসে দাঁড়াইছে। একদিকে লেখা হচ্ছে যে পশ্চিমা সভ্যতার জীবনযাপন ওই দিকে আপনি যেতে পারেন, তীর চিহ্ন দিয়ে দেখা আছে। আরেক দিকে উল্টা দিকে আছে ইসলামী সেই গৌরবময় জীবন ব্যবস্থার দিকে ফিরে যাওয়া। তো উনি বলতেছেন যে একজন ট্যুরিস্ট বা একজন পথিক বা মুসাফির যদি এখানে দাঁড়ায় থেকে চিন্তা করে ডাইনে যাবো না বায়ে যাবো, তো না খেয়ে মারা যাবে। তাকে একটা চুজ করতে হবে, সে বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। সেই একটা চুজ করবে, এটা তার উপর ডিপেন্ড করে সে কোনটা চুজ করবে। যদি সে পশ্চিমা এসের দিকে যায় তাহলে এখানেই শেষ, মানে ইসলামী সভ্যতার ইতি এখানেই। আর যদি সে ওইদিকে যায় তাহলে তাকে কি করতে হবে, এই নিয়ে হচ্ছে বইটা আর কি। তো না অনেক রকমের কথা বলছেন উনি এখানে, আমরা স্কিপ করে পড়বো, আমরা যে করে পড়বো তা না। আমি যত জায়গায় আমি এইটা যেমন এই বইটার লেখকের কথা যেটা সেখানে এই এডিশনের জন্য যেটা সেখানে উনি নোট করতে গিয়ে এটা লিখছেন উনি 1982 সালে তানজিয়ার মানে মরক্কোতে একটা জায়গা, ওইখানে বসে লিখছেন আর কি। যাই হোক, এখন এখানে অনেক রকমের কথা আছে, সেগুলো আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। যেমন একদিন বলতেছেন 1922 সালের কথা বলতেছেন, লেফট মাই নেটিভ কান্ট্রি অস্ট্রিয়া টু ট্রাভেল থ্রু আফ্রিকা অ্যান্ড এশিয়া। ওই সময় উনি আসলেন এখানে এবং এসে দেখলেন রোড টু মেক্কার পাতায় পাতায় এইসব জিনিসগুলো আছে। উনি কীভাবে অ্যাপ্রিসিয়েট করছেন, কীভাবে এটাই করছেন। যেমন ধরেন উনি তখনও মুসলিম হন নাই, সিরিয়াতে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, মানে হেঁটে কারো কাছে লিফট নিয়ে মানে সিরিয়া যাচ্ছেন, প্যালেস্টাইন থেকে সিরিয়া বা আরবদের অন্যান্য দেশ থেকে সিরিয়া যাচ্ছেন। রাস্তায় খুব খিদে লাগছে, পকেটে পয়সাও নেই। তো উনি সন্ধ্যা হয়ে গেছে, একটা মুসলিম বাসার সামনে গিয়ে পানি চেয়েছেন, পানি দিছে তাকে। তারপরে ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি কি আজকের রাতটা আমাদের এখানে থাকবা না, আমাদেরকে কি তোমার মানে আমাদের আতিথ্যতা গ্রহণ করবা না, মানে খুব আর্ডেন্টলি বলছে আর কি। তো উনি তো হাতে আসমান পাইছে যে ওনার পকেটে পয়সা নাই, খাওয়া নাই, পেট চোচো করতেছে, একটু পানি খেয়েছেন। তো তাদের সাথে বসলেন 10 জনের একটা ফ্যামিলি, একটা প্লেটে, বড় একটা প্লেটে পরিজ মানে ওই কী বলে বাংলায় বলেন ক্ষীর মার্কা, আর কী বলে বাংলা একটা পায়েস মার্কা জিনিস বা ওইরকম কিছু, আর রুটি, সবাই করে খাইতেছে। রাত্রেবেলা শুয়েছেন উনি, একটাই রুম ওদের বাড়িতে, ওই এক এক্সট্রিমে ওই লোকের বউ, আরেক এক্সট্রিমে উনি। তো উনি চিন্তা করতেছেন যে পৃথিবীর এর চেয়ে বড় ধনী আর কোনো মানুষ নাই আর কি, মানে কীভাবে সে তার ওইটুকু খাবার, ওইটুকু একটা ঘরকে সে শেয়ার করলো একজন ওয়েফেয়ারের সাথে, যাকে সে চিনে না। উনি শুয়ে দেখতেছেন যে উপরে ওই লাঠির মতো আছে, ওইটাতে ওই পেঁয়াজ রাখে না, কি সব রাখে না গ্রামা এসে। তো যাই হোক, উনি সিরিয়ায় গেছেন, সিরিয়ায় গিয়ে ওনার একটা এক্সপিরিয়েন্স বলতেছেন যে একটা লোককে দেখতেছেন দুপুরে 12টার দিকে দোকান বন্ধ করে ফেলতেছে। তো উনি জিজ্ঞেস করছেন যে তুমি দোকান বন্ধ করছো, আর আসবা না? বলে না, আজকের জন্য আমার হয়ে গেছে, আজকের আমার যেটা দরকার ছিল হয়ে গেছে, এখন বাকি সময়টা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করবো বা ইবাদত করবো, অন্য কিছু করবো। উনি চিন্তা করছেন যে মানে কি সাংঘাতিক মানে পরিতৃপ্ত মানুষ, তাই না? মানে এরা কত অল্পতে তুষ্ট এবং ফিউচার নিয়ে কোনো চিন্তা নাই। আজকের দিন আলহামদুলিল্লাহ, আজকের দিন হয়ে গেছে, আর কাজ করার দরকার নাই, এখন আল্লাহর কাজ করব অথবা দিনের কাজ করব বা যাই করি, একটা অন্য কিছু করব আর কি। উপার্জনের জন্য জীবন না, জীবনের জন্য উপার্জন, জীবনের জন্য যেটুকু দরকার হয়ে গেছে আজকে, আমাদের মতো না আর কি। মানে আমরা যে আগামী 50 বছর পরে কি হবে ওটার জন্য এখন থেকে কাজ করতেছি, ছেলে নাতি আরও পারলে আরও পরের জেনারেশনের জন্য রেখে যেতেছি আর কি। তো যাই হোক, এগুলো ওনার এক্সপিরিয়েন্স আপনারা পড়বেন ইনশাল্লাহ। রোড টু মেক্কা যদি পড়েন প্রতি পাতায় পাতায়, এবং রোড টু মেক্কা পড়ে কিন্তু অনেক মানুষ মুসলিম হয়েছে, আপনাদের ইনফরমেশনের জন্য আর কি। বহু পশ্চিমা মানুষ কিন্তু রোড টু মেক্কা পড়ে মুসলিম হয়েছে। একজনের কথা আমি বলতেছি, উনি হচ্ছেন অস্ট্রেলিয়ার এক মহিলা, আমাতুল্লাহ আমস্ট্রং। উনি নিজেও লেখিকা, ওনার খুব সুন্দর বই আছে, আমার কাছে একটা আছে, একটা না দুইটা আছে, কিন্তু একটার নাম আমার মনে আছে এখন, অ্যান্ড দ্য স্কাই ইজ নট দ্য লিমিট বইটার নাম। তো ওই মহিলা কিন্তু ওনার ওই রোড টু মেক্কা পড়ার পরে কিন্তু উনি মুসলিম হয়েছেন আর কি, মানে অনেক মানুষ কিন্তু এটা। আর এই বইটার ব্যাপারে হচ্ছে, এই বইটার আপনার একটা প্যাসেজ নিয়ে একটা বই লিখতে পারবেন আপনি, মানে এই বইটার ভিতরে তো 500 বইয়ের খোরাক আছে। যদি আপনি যদি ওইরকম হন, ভাব সম্প্রসারণ করি না আমরা,
ভাব সম্প্রসারণ করি তো একটা লাইন অনেক বড় করে লিখি, একটা প্যাসেজকে দিয়ে আপনি একটা বই লিখতে পারবেন। এবং অনেক বই লেখা হয়েছে এটার উপর বেস করে, অনেক বই অলরেডি লেখা হয়েছে। তো এখানে একটা জায়গা থেকে আমরা একটা প্যাসেজ পড়ি। I saw before me social order and an outlook on life fundamentally different from the European. আমি এমন একটা দৃষ্টিভঙ্গি এবং সামাজিক বিন্যাস বা সামাজিক ব্যবস্থা দেখলাম যেটা ইউরোপিয়ানদের চেয়ে ডিফারেন্ট। And from the very first there grew in me a sympathy for the more tranquil. এবং প্রথম দিন থেকে আমার একটা সহানুভূতি আসছে কিসের জন্য? ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল মানে কি? প্রশান্তি, যেটাকে আমরা সাকিনা বলি না, একটা কথা সাকিনা বলি ইসলামী ইসে, সাকিনা শুনে আছে না, ইসে আপনার কোরআনে আসছে আর কি কথাটা, ট্র্যাঙ্কুইলিটি বলি আমরা। আই শুড রাদার সে মোর হিউম্যান, আমার আসলে বলা উচিত যে এটা আরও মানবিক, বেশি মানবিক, ইউরোপিয়ানদের চেয়ে মানবিক, অনেক বেশি মানবিক। কনসেপশন অফ লাইফ, মানে লাইফের যে কনসেপ্ট, লাইফ সম্বন্ধে যে ভাবে, এটা আরও অনেক বেশি মানবিক, অ্যাজ কম্পেয়ার্ড উইথ দ্য হেস্টি মেকানাইজড মোড অফ লিভিং ইন ইউরোপ। হেস্টি মানে বুঝছেন, ব্যস্ত, সময় নাই, কারোর সাথে কারো কথা বলার সময় নেই, আমাদের এখন যে অবস্থা হয়েছে আর কি এত বছর পরে। এবং মেকানাইজড মানে যান্ত্রিক লাইফটার কথা বলতেছে না। দিস সিম্প্যাথি গ্র্যাজুয়ালি লেড মি টু অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য রিজনস ফর সাচ ডিফারেন্স। এইখান থেকে আমার মনে এই জাগছে যে কেন এরকম ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কেন হলো। অ্যান্ড আই বিকেম ইন্টারেস্টেড ইন দ্য রিলিজিয়াস টিচিং অফ দ্য মুসলিমস, এবং আমি মুসলিমদের ধর্মীয় শিক্ষাতে ইন্টারেস্টেড হয়ে গেলাম। অ্যাট দ্য টাইম ইন কোয়েশ্চেন, যখনকার কথা বলতেছেন উনি, তখনকার কথা, দ্যাট ইন্টারেস্ট ওয়াজ নট ইয়েট স্ট্রং এনাফ টু ড্র মি ইনটু দ্য ফোল্ড অফ ইসলাম। মানে তখন আমি মুসলমান হওয়ার এই ভাব মানে এখনও মানে এত স্ট্রং ফিল করি নাই। বাট ইট ওপেন টু মি এ নিউ ভিস্তা of a progressive human society organized with a minimum of internal conflicts and maximum of real brotherly feeling. এই প্যাসেজটা শেষ। কত সুন্দর না কথাগুলো, খুবই সুন্দর কথাগুলো। এবং এইভাবে উনি অবজার্ভ করছেন। উনি কিন্তু আব্দুল আজিজ বিন সৌদের খুব ছেলে ডাকতেন ওনাকে, কিন্তু এই সৌদি এদের বাপ আর কি, এই যে কিং সালমানের বাপ যে, তাকে ছেলে ডাকতেন আর কি। বাদশাহ ফয়সলের সাথে একদম ভাইয়ের মতো সম্পর্ক ছিল। তো খুবই ভালো আরবি বলতেন, মানে অনেকে বুঝতোই না যে উনি আরব না আর কি, মানে কোনো একটা মসজিদে বা কিছুতে। তো অনেক কিছু করছেন উনি, মানে রোড টু মেকা ইজ ফুল অফ দোজ অ্যাকাউন্টস আর কি। এই জন্য খুব ইন্টারেস্টিং, কিন্তু ট্রাভেলগ যদিও, কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং পড়লে দেখবেন উনি দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, মানে আরবি তখন জ্যাকোবিয়ান ইংলিশ ইউজ করছেন, দাও শ্যাল নট মার্কা আর কি। আরবি যখন উনি তো আরবি বলতেছেন যার সাথে ডায়লগ, তখন ওইটা ইউজ করছেন। আর ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সময় নর্মাল ইংলিশ ইউজ করছেন আর কি। সৈয়দ শামসুল হক ওইখান থেকেই চুরি করছে আর কি আইডিয়াটা। সৈয়দ শামসুল হক কিন্তু লেখালেখিতে ওই দুইটা ইউজ করতো, যখন ইংলিশ করতো তখন শুদ্ধ ভাষা ইউজ করতো, আর যখন বাংলা বোঝাইতো তখন মানে চলিত ভাষা ইউজ করতো আর কি লেখালেখিতে। দেখেন আপনি সৈয়দ শামসুল হক, বুঝছেন তো, খেলারাম খেলে যায় আর কি। যাই হোক, তো এই প্যাসেজটাই দেখেন, এই প্যাসেজটা কি সুন্দর একটা প্যাসেজ। মানে আমি বহুবার পড়ছি এই বইটা, বহুবার পড়াইছি এই বইটা। যখন পড়ছি বা পড়াইছি তখন আমার এরপরে বলতেছেন, দ্য রিয়েলিটি হাউএভার অফ প্রেজেন্ট ডে মুসলিম, আজকের দিনের মুসলিমদের বাস্তবতা। এটা কবে বলতেছেন? 1934 সালে। এখন কত? 2026। আচ্ছা। লাইফ অ্যাপিয়ার টু বি ভেরি ফার ফ্রম দ্য আইডিয়াল পসিবিলিটিস গিভেন ইন দ্য রিলিজিয়াস টিচিং অফ ইসলাম। ইসলামের রিলিজিয়াস টিচিংয়ে আমাদের লাইফটা যেমন হওয়ার কথা ছিল, আমাদের জীবনটা তার থেকে অনেক অনেক দূরে চলে গেছে। ঠিক না কথাটা? আসলে তো ঠিক। আপনি যে কোনো কিছু, আপনার সাথে জাস্ট এই ঘরটার দিকে তাকান, এটা তো আমাদের লিভিং স্টাইল ছিল না, থাকার কথা না। এখনও সৌদি আরবে দেখবেন যে অ্যাটাচ বাথরুম নেই। একটু আগের বাসাগুলো অ্যাটাচ বাথরুম নেই, ঘরের ভিতরে বাথরুম না, বাথরুম আলাদা বাইরে, গোসলখানা এবং টয়লেট আলাদা। এখনও সৌদি আরবে পাবেন আপনি। এখন আমরা কি ওদের লাইফস্টাইলটা গ্রহণ করছি না? প্রত্যেকটা জিনিস, বসার কথা চিন্তা করেন, এই যে বসা, সোফা টোফা, আমাদের সুন্না খাওয়া, সুন্না বসা সব চলে গেছে না? সব গেছে। এভরিথিং কিন্তু আমাদের, মানে আমরা শুধু নাম হলো এনামুল হক আর শওকত, কিন্তু আমরা আসলে চিন্তায়, চেতনায়, শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণ হলাম পশ্চিমা কাফেরদের মতো আমাদের লাইফস্টাইল। সব কিছুতে আমাদের
ড্রেস আপ দেখেন, আমাদের এটিকেট দেখেন, আমাদের ম্যানার দেখেন, সব কিছু কিন্তু ওদের মত। সেইটা চলে গেছে, উনি সেটার পয়েন্ট আউট করতেছেন যে কত দূরে চলে গেছে সেইখান থেকে। তো বলতেছেন যে whatever in Islam had been progress and movement had turned among the Muslims into indolence and stagnation. Whatever there had been of generosity and readiness for self-sacrifice had become among the present-day Muslims perverted into narrow-mindedness and love of an easy life. এই যে সেলফ স্যাক্রিফাইসিং ছিল, একটা লোকের কিছু নাই ঘরে, মানে আমি অন্যখান থেকে আনতেছি কথাটা, তাকে যে বললো তুমি কি আমাদের সাথে আজকে থাকবে না, উনি হাতে আসমান পাইলেন, ওনার পেট চোচো করতেছে, পকেটে কোনো পয়সা নেই, রাত্রে খাবার হইলো, থাকার জায়গা পেয়ে গেছে। এই জিনিসটা নাই। আমি দেখছি আমার জীবনে যে আমার নানি বাড়িতে আমি সিলেটে যাইতাম যখন, খাওয়া চাইছে কোনোদিন কাউকে ফিরাই দেওয়া হয়নি, খাবার চাইছে এটা তো প্রশ্নই ওঠে না ফিরাই দেওয়া। আমাদের গেস্ট বলতে গ্যারেম্মা গেস্ট, ধরেন 12টার সময় কেউ আসছে, ইট ইজ আন্ডারস্টুড সে খাবে, এখানে খাইবেন নাকি এটা জিজ্ঞেস করেন না কেউ। আজকে আমরা কি বলি, খায় আসছেন না গিয়ে খাবেন, এবার হয়ে গেছে না। পশ্চিমবঙ্গের নিয়ে আমরা ফাইজলামি করি, আমরাও কিন্তু এরকম হয়ে গেছে না, আমাদের লাইফে এরকম হয়ে গেছে। আপনার গ্রাম থেকে একটা লোক এসে আমাদের বাসা ছিল এই যে এলিফ্যান্ট রোডে ঢাকায়, তখন এই হোটেল ফোটেল এত ছিল না, আমরা বড় হচ্ছি যখন আর কি 7, 8, 9, 10-এ পড়ি। আমরা 4 ভাই, মানে 3 ভাই ছিলাম ধরেন এক পাশাপাশি, একজন বেশি ছোট ছিল। ইংল্যান্ডে যাবে, সেই গ্রামের অন্য প্রান্তের মানুষ আইসা উঠছে, 1 দিন 2 দিন থেকে ফ্লাইটে উঠতেছে, ক্যান্সারের চিকিৎসা করাবে, রুম ছেড়ে দেওয়া হয়েছে তারে, আমরা মাটিতে শুইতেছি। আমার চোখে দেখা এগুলো, কোথায় গেছে এগুলো এখন? এসব আছে? নিজের ভাইয়ের জন্য মানুষ দরজা খুলে না এখন, তাই না? নিজের ভাইয়ের জন্য আসলে মানে চা বিস্কুট খাওয়াই আছে, ঠিক আছে, এরকম হয়ে গেছে আমরা। এইগুলোই বলতেছেন উনি, সেলফ স্যাক্রিফাইসের কিছু নাই আমাদের ভিতরে আর, সেটা বললেন। ইজি লাইফের জন্য, ইজি লাইফ কি করতে গিয়ে নাই। আমি কিন্তু হাইলাইটেড পোর্শন পড়তেছি, হ্যাঁ, আমার মনে কাগজ পড়ছে না, এটা নোট আর কি, নোট বলতে এটা ওই আগের ক্লাসের রেনেসা টেনেসা এইগুলো নিয়ে, উনি এগুলো নিয়ে কথা বলছেন, তো এই ডেটেড ফেডগুলো লেখা আছে, পরে কথা বলবেন উনি। আচ্ছা, এরপরে বলতেছেন, একটু স্কিপ করে গেলাম আমরা। আই রিয়েলাইজ দ্যাট ওয়ান অ্যান্ড অনলি রিজন ফর দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল ডিকে, ওয়ান অ্যান্ড অনলি রিজন যে আমাদের ডিকে হয়েছে, যে অবক্ষয় হয়েছে, আমরা যে মুসলিম নাই আর ওইরকম, আমরা যে মুসলিমদের কথা আমরা স্বর্ণযুগের কথা পড়ি, ধারে কাছেও যে আমরা নাই, বলতেছেন কালচারাল ডিকে of the Muslim consisted in the fact that they had gradually ceased to follow the teaching of Islam in spirit. তারা টিচিং অফ ইসলামকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে পড়াটা। আপনি দেখেন, চিন্তা করে কয়টা জিনিস আমরা ধারণ করি। আপনি সাদাকার পয়েন্ট অফ ভিউ থেকে ধরেন, আপনি শেয়ারিং কেয়ারিংয়ের পয়েন্ট অফ ধরেন, আপনি ওয়েফেয়ার আর যে কটা জিনিস, মানে ধরেন একটা পথিকের কথা বলেন, ঠিক আছে, এখানে টাউট বাটপার আছে, আছে ঢাকা শহরে, কিন্তু আপনি গ্রামের কথাও ধরেন, গ্রামে কিন্তু ওই দিন আর নাই এখন। আমার মনে হচ্ছে ধানের সিজনে গরিব মানুষ, অক্ষম মানুষ আরেকটা লোকরে ভাড়া কইরা ভার বয়া ভিক্ষা করতে আসছে আর কি, ধানের সিজনে সারা বছর খাবে আর কি। মানে বলতেছে আমার জায়গা জমি নেই, কিছু নাই, আমার মেয়ে আছে 2টা ঘরে, বিয়ে দিতে হবে। বুড়া মানুষ হাঁটতে পারতেছে না ভালো করে, আরেকটা লোককে ভাড়া করছে যে কাঁধে করে এই করবে, প্রত্যেকে দিতেছে তারে। এটা বলতেছে না যে তুমি ভার বইয়া ধান নিতে আইছো, তুমি কি জাতের ভিক্ষুক, এটা বলতেছে না। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছিলেন, উনি মদিনা ইউনিভার্সিটি যখন ছিলেন, এক বেদুইন আসছে জাকাতের পয়সা যেতে, কি করবা জাকাতের পয়সা দিয়ে? একটা গাড়ি কিনবো, দিছে কিন্তু ওনাকে। তার কারণ আপনারা যারা সৌদি আরবে গেছেন, যারা ডেজার্টের ভিতরে কোনো ওয়ে নাই, কোনো ট্রান্সপোর্ট নাই, কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই ওখানে। আমাদের মতো এই বাস, এই যে এই চিপায় আপনার হবিগঞ্জের রাস্তায় দাঁড়ায় হাত তুলেন, বাস এইসব নাই, এইসব কারবার নেই। তো সে তার জন্য এটা মাস্ট আর কি, তার জন্য একটা অতি প্রয়োজনীয় একটা ব্যাপার, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে, সে জাকাতের পয়সা দিয়েছিল ওনারা তাকে। এরকম দিন ছিল যে মানুষের ভিতরে ইন্টারাকশন ছিল এরকম, মানে একজন আরেকজনকে হেল্প করতো বা এই করতো। এখন আমি নেক্সট ডোর নেবার চিনি না, আমি জানি না, আমি জানি না, অনেক সময় আমাদের অ্যাপার্টমেন্টের নেক্সট অ্যাপার্টমেন্টের মানুষের নাম জানি না, ভাড়াটি আসছে নতুন, জানি না তার নাম। তো বলতেছেন যে ওইগুলো আমরা ছেড়ে দিছি ওইগুলো।
ইসলাম ওয়াজ স্টিল দেয়ার, ইসলাম এখনো মানে ওয়াজ বলতে উনি যখনকার কথা বলতেছেন, যখন উনি ইসলামকে দেখছেন 1922 সালে, 22 বছর বয়সে যখন প্রথম মুসলিমদের দেখছেন তখনকার কথা বলতেছেন। ইসলাম ওয়াজ স্টিল দেয়ার বাট ইট ওয়াজ এ বডি উইদাউট সোল। কিন্তু এটা একটা বডি উইদাউট সোল হয়ে গেছে 22 না মানে 34-এ লিখছেন তো বইটা, তখনকার কথা বলতেছেন। এখন তো বডিও নাই সোলও নাই আর কি। তখন উনি অন্তত বডিটা জীবিত দেখছেন, সোলটা ছিল না। এখন তো বডিও নেই, সোলও নেই। The very element which once had created the strength of the Muslim world was now responsible for its weakness. সেটা কি? বা যা কিছু এর স্ট্রেংথ ছিল সেটাই আজকে তার উইকনেস হয়ে গেছে। কি? Islamic society had been built from the very outset on religious foundations alone, and the weakening of those foundations has necessarily weakened the cultural structure and possibly might cause its ultimate disappearance. আমাদের যে এই যে বললাম ফেথ বেস সিভিলাইজেশন, আমাদের যা কিছু গর্বের ছিল, যা কিছু সুন্দর ছিল, যা কিছু অনুসরণে ছিল, সব কিছুর মূলে ছিল দিন। আর সেই দিন ত্যাগ করার জন্য আজকে সেগুলা অলমোস্ট নাই হয়ে যেতেছে। আবার পড়ি এই একটা লাইন, আবার পড়ি। ইসলামিক সোসাইটি হ্যাড বিন বিল্ড, এটা ইসলামিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, গঠিত হয়েছিল ফ্রম দ্য ভেরি আউটসেট, একদম শুরু থেকে, প্রথম দিন থেকে, অন রিলিজিয়াস ফাউন্ডেশনস অ্যালোন, শুধুমাত্র দিনের মানে ধর্মের জিনিসের উপরে বেসড হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু বলছেন না যে উই ওয়ার নাথিং, আমরা খুব ইনসিগনিফিকেন্টই ছিলাম, ইসলাম মেড আস গ্লোরিয়াস, বা এত ইসলাম আমাদেরকে প্রাধান্য দিচ্ছে, ইসলাম আমাদেরকে মর্যাদা দিচ্ছে, ইসলাম আমাদেরকে করছে, প্রমিনেন্ট করে দিচ্ছে দুনিয়াতে। আমরা কী ছিলাম? আমরা নাথিং, আমরা কিছুই ছিলাম না। আসলে তো ঠিক কথা। আপনি ওইটুকু ওই মক্কার ওই জোনটার কথা চিন্তা করেন, কেউ এটাকে দখল করা ওয়ার্থ মনে করে না। কী আছে ওখানে? কিছু নাই, দখল করে কী করবে? মানে ডার্ক হিস্ট্রির, ইতিহাসের অন্ধকারের ভিতর ছিল, অন্ধকার একটা কোণা ছিল। এর আশপাশে কিন্তু দেশ অনেক ওই ধরেন পার্সিয়ানরা বা ওই কি বলে রোমানরা দখল করছে। একটু দূরেই দেখবেন সিরিয়ার ওইদিকে দেখবেন যে আপনারা ছিল ওই খ্রিস্টানদের ছিল, রাজত্ব ছিল। ইরাকের ওইদিকে দেখবেন আপনার পার্সিয়ানদের ছিল। কিন্তু ওই জায়গাটাকে কেউ কিন্তু বদার করে নাই। আছে না, যেমন এখনো বাংলাদেশেও আছে এমন জায়গায়, ওই কোনার একটা জায়গায় দূর, ওইখানে কেউ যায় না, ওইখানে এইরকম একটা জায়গা ছিল। তো ওমর রাদিয়াল্লাহু সেটা বলছেন যে উই ওয়ার নাথিং, আমরা কিচ্ছু ছিলাম না, ইসলাম আমাদেরকে মহিমান্বিত করছে, এটাই বলতেছেন উনি। And the weakening of those foundation, ওই ফাউন্ডেশনগুলা, ওই ভিত্তিগুলা বা ওই মূলনীতিগুলা বা ওই ইসলামিক ভ্যালুসগুলার উইকেন হয়ে যাওয়াতে has necessarily weakened the cultural structure and possibly might cause its ultimate disappearance. মানে স্ট্রাকচার, যে কালচারাল একটা স্ট্রাকচার থাকে না, এই যে বললাম এটা তো কালচার। এই যে ভিক্ষুক আসলে আপনি তাকে জিজ্ঞেস করতেছেন না যে তুমি বার বইয়ে কেন নিয়ে আসছো। গাড়িওয়ালা যখন গাড়ির জন্য জাকাত চাইতেছে, আপনি বুঝতেছেন তার পয়েন্টটা। এই যে বললাম যে কখনো ভাত, আমি নিজের চোখে দেখছি, কখনো খাওয়া চাই কেউ ফেরত যায়নি। খাওয়া চাইছে যে মানে আমার খাবার দেন, ফেরত যায় নাকি, তাকে খাওয়ানো হয়েছে। এগুলো ছিল কালচারাল স্ট্রাকচার বলে এগুলিকে, তাই না? মসজিদে বিচার হইতো, সালিশ হইতো। হ্যাঁ, রোজার ঈদের সময় আমার মনে আছে, সিলেটি ভাষায় খে রোজা মাংস খাড়া হয়ে যাও, বাস ঈদের নামাজের ভিতরে দাঁড়ায় গেল। কেন মাংস? উপযুক্ত কারণ না দেখলে আচ্ছা 10টা জুতার বাড়ি, বুঝছেন? সামাজিক জাস্টিস, কালচারাল স্ট্রাকচার বলতে এটাই বোঝাচ্ছে। আজকে আপনি গার্মেন্টসের উন্নতি, গার্মেন্টসের মাধ্যমে জিডিপি যে বাড়ছে, আপনি তো মানে একদম মানে কি বলবো সেলিব্রেট করেন, দুনিয়াতে গর্ব বলেন, কিন্তু আপনার সমাজ নষ্ট হয়ে গেছে, এটা আপনি জানেন? এটা খেয়াল করছেন? আজকে এই দেশে আজ থেকে 30-40 বছর আগে কল্পনা করা যাইতো না যে একটা আউট অফ ওয়েডলক বাচ্চা কেউ গ্রামে পালতে পারবে কোথাও, বিবাহ বহির্ভূত বাচ্চা। যদি কারো অঘটন করছে তাদের জোর করে বিয়ে করাই দিচ্ছে। এখন বহু মানুষ, এই যে গার্মেন্টসের মানুষ ঢাকায় কাজ করে, তারা মেয়েরা, তাদের আউট অফ ওয়েডলক বাচ্চা হচ্ছে, সেগুলোকে বাড়িতে নিয়ে ওইখানে বাসায় বাড়িতে মার কাছে বাবার কাছে রেখে আসতেছে, ওখানে পালতেছে, বড় হইতেছে। এগুলা হচ্ছে যে আপনার কালচারাল স্ট্রাকচার ভেঙে গেছে, বিকজ আপনি শুধু পয়সার পেছনে দৌড়েছেন। আপনি মনে করছেন যে পয়সা হইলেই বোধহয় সব হয়ে যাবে। আপনি গ্রোথ দেখাইতেছেন, জিডিপি এত হয়েছে, আপনি মধ্যম আয়ের দেশ হয়ে গেছেন, এটা হয়েছেন, আপনার সোশ্যাল ফেব্রিক শেষ। এটাই কিন্তু উনি ওইভাবে বললেন যে ডিসঅ্যাপিয়ার করে যেতে পারে।
এখন যেভাবে আছে সমস্ত ইসলামিক ডিসঅ্যাপিয়ার করে যেতে পারে। কারণ যে কোনো দেশে, এটা আমি আগেও বলছি আপনাদের সম্ভবত, যে কোনো দেশ কিন্তু দাঁড়ায় থাকে তার একদম লোয়েস্ট সোশিও ইকোনমিক বা যে গ্রুপটা থাকে, স্টার্টা বলি আমরা, স্তর বলি না, সেটার উপর কিন্তু তার দাঁড়ায় থাকে। সেটা তারা কি মনে করে, এটাই কিন্তু আপনার কালচারাল ইসের ব্যাকবোন। তারা কি মনে করে, আপনি গুলশানের একটা অ্যাপার্টমেন্টে থেকে কি মনে করেন, ডাজেন্ট ম্যাটার। এটা আগেও ছিল, পসিবলি ছিল, গুলশান বা বনানীর কাউ একজনের বাচ্চা আউট অফ ওয়েডলক হয়েছে। কিন্তু এখন যে এটা নর্ম হয়ে গেছে, এই মেয়েরা আর কোনোদিন সংসার করবে না, এরা কোনোদিন কারো বউ হবে না, এরা কোনোদিন কারো মা হবে না। মোস্ট অফ দেম, সবাই না হইলেও। যে সংসার আমরা চাই, আমরা যে বলি না 4টা জিনিস হইলে যে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবা, সেই মেয়েরা আর কোনোদিন হবে না। এদেরকে আপনি বাইর করে নিয়ে আসছেন, আপনি পুরো সোশ্যাল ফেব্রিক নাশ করে দিচ্ছেন। তো এইগুলাই আর কি, কালচারাল স্ট্রাকচার নষ্ট হওয়া মানে এইটা নষ্ট হওয়া। একটা মা, তার যে রোল ছিল, এই পিনাকি বুঝে, আমরা বুঝি না। এই যে 2 দিন আগে একটা কইছে না, পিনাকি মার কথা বলছে না, হ্যাঁ বলছে না, বাইরে কাজ করলেই খালি বা ফেমিনিস্টদের এগেনস্টে বলছে না, যে মা কত স্ট্রং একটা পজিশন ছিল ফ্যামিলির, মানে হোল্ডিং কোহেসিভ বলতে পারেন, মানে সবাইকে ধরে রাখতো মা। সেই মা কোথায় এখন? এরা কোনোদিন মা হবে না। যাদেরকে আপনি বাইর করে নিয়ে এসে গার্মেন্টসে পয়সার মজা বুঝাইছেন, এরা আর কোনোদিন সংসারে ফিরে যাবে না। অনেক অশনি সংকেত ওয়েট করতেছে আপনাদের জন্য সামনে। আমরা আগাই একটু, আরেকটা প্যাসেজ পড়ি। It was not my particular teaching that, it was not any particular teaching that attracted me, but the whole wonderful, inexplicably coherent structure of moral teaching and practical life program. মোরাল টিচিং, নৈতিক শিক্ষা এবং প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম, মানে যেটা প্র্যাকটিক্যাল লাইফের জন্য, সেই জিনিসটা আমাকে করছে। এটা কোনো মানে জাস্ট একটা বাণী না। ধরুন আপনার বুদ্ধর বাণী শুনে খুব ভালো লাগছে, রিচার্ড গিয়ার বুদ্ধিস্ট হয়ে গেছে। হিন্দুদেরটা শুনে খুব ভালো লাগছে, জুলিয়া রবার্টস হিন্দু, মানে সব কিছুই করতেছে কিন্তু সে হিন্দু মনে মনে, বা মানে ডিক্লেয়ার্ড হিন্দু আর কি। কিছু চেঞ্জ হইতে হয় না অন্য কিছু হইলে। মুসলমান হইতে গেলে আপনার পুরা লাইফটা আমূল পরিবর্তন করে ফেলতে হয় যখন আপনার কাফের থেকে মুসলমান হবে। উনি যেমন যখন হয়েছে তখন, বা আর যে কেউ যখন হয়। কিন্তু অন্য কিছুতে কিন্তু এটা হয়। এই জন্য বলতেছে যে আপনার এইগুলো ফ্রেজগুলো শোনেন, ওয়ান্ডারফুল এক্সপ্লিকেবলি, মানে অবর্ণনীয়, বর্ণনা করা যায় না যেটা, এত সুন্দর। কোহারেন্ট মানে কি? সঙ্গতিপূর্ণ না একটা। ইনকোহারেন্ট মানে কি? অসঙ্গতি বলি না আমরা। আপনি একটা জিনিস ডিমান্ড করতেছেন, এটা কোনোদিন হওয়া পসিবল না। আপনি কইতেছেন বিধবারা বিয়ে করতে পারবে না। এখন 17 বছর বয়সে একজন বিধবা হয়েছে, সে কী করবে? এই জন্য আপনার ব্রোথেল আছে। ব্রোথেলের জন্ম তো এইভাবেই। এটা হলো ইনকোহারেন্ট, এই দাবিটাই ইনকোহারেন্ট। কোহারেন্ট দাবি কি? ও বোনের জামাই মারা গেছে, ঠিক আছে, কত বছর বয়স? 17 বছর বয়স, ইদ্যত শেষ হইলো, এখন বলো কোথায় বিয়ে করবা আবার। কোহারেন্ট এটা, তাই না? এটা স্বাভাবিক, এটা মানবিক, এটা স্বাভাবিক। মানে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আর কি একখান থেকে। কোহারেন্ট স্ট্রাকচার অফ মোরাল টিচিং, নৈতিকতাও কিন্তু নৈতিকতাও প্লুটোনিক নৈতিকতা না, বায়বীয় নৈতিকতা না, যে নৈতিকতা প্র্যাকটিস করা যায় সেই নৈতিকতা। 17 বছরের মেয়েকে আমি বলতেছি না তুমি 71 বছর বয়স পর্যন্ত বিধবাই থাকবা, কাউরে বিয়ে করতে পারবা না, এটা বলতেছি না। আমরা বলতেছি ইয়েস, তোমার বয়স 17, তুমি আবার বিয়ে করবা ইনশাল্লাহ। সে না করতে পারে, সেটা আলাদা জিনিস। কেউ না করতে পারে, তার প্রয়োজন না থাকতে পারে, বাট এটা আমরা স্কোপটা করে দিচ্ছি, এটার স্কোপ আছে আমাদের। এবং এই জন্য বলতেছেন যে শুধু কোহারেন্ট বলেন নাই, বলছেন কি স্ট্রাকচার অফ মোরাল টিচিং অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম। এটা প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম। আপনি এমন কিছু ডিমান্ড করবেন যেটা আমি করতেই পারবো না কোনোদিন। সেলিবেসি ধরেন, আপনি ক্যাথলিক নান হবেন, আপনি জীবনে বিয়ে করতে পারবেন না। আপনি পাদ্রী হবেন, আপনি জীবনে বিয়ে করতে পারবেন না। ফলশ্রুতি কি বাইরেতেছে না এখন, শোনেন না? খবর শোনেন না? অস্ট্রেলিয়ান সেই হোমোসেক্সুয়াল বাইরেছে কতজনটা, সেই করছে। এগুলো হলো এখান থেকে বাইরেতেছে আর কি। যে যখনই আপনি ন্যাচারাল আল্লাহ আপনাকে যেভাবে সৃষ্টি করছেন তার বাইরে যখন আপনি ডিমান্ড করবেন, ইনকোহারেন্ট হবে এবং এটা এই এই যে কথা বলতেছেন তার বিরুদ্ধে যাবে। এরপরে বলতেছেন I could not say even now which aspect of the appeals, which aspect of it, আমি এখনো বলতে পারবো না যে এই ইসলামী সমাজ ব্যবস্থার কোন জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে, বলতে পারবো না। মানে একটা পার্টিকুলার কিছু করেনি। ওই যে বললাম রিচার্ড গিয়ার বা এই বুদ্ধের একটা কথা শুনতে, মানে
এ তো কিছু অহিংসই বলছে, হ্যাঁ, কিছু কিছু খাওয়া যাবে না, ধরেন মানে নিরামিষ ভোজী হইতে হবে, প্রাণী হত্যা বা এর খুব সুন্দর লেগে গেছে, বাস আমি বুদ্ধিস্ট হয়ে গেছি। আমিও সিনেমা নাটক যা করার করতেছি, যা লুচ্চামি করার করতেছি, কিন্তু আমি বুদ্ধিস্ট, কিন্তু মানে আমার ওইটা ভালো লাগছে। হিন্দুর তাই, ধরেন এই যে হরে রাম হরে কৃষ্ণকে রাস্তায় করে না, আমি অস্ট্রেলিয়াতে দেখছি পার্থে রাস্তায় ওই বাজাইতেছে, টিকি আছে সাদা চামড়া, ওই একটা পড়ছে আপনার ওই যে ওই কি নাম, ওই কমলা রঙের টাইপের একটা পড়ছে, আর ওই মন্দিরা বাজাইতেছে হরে রাম, কি এটাই তার ভালো লাগছে, মানে এইটা ভালো লাগছে, বাস এটাই হিন্দুইজম, এটাই তার কাছে সব কিছু। এর বাইরে যে কি আছে কোনোদিন চিন্তা করে দেখে না, সেটা না আর কি। উনি বলতেছেন যে আমি এভাবে বলতে পারবো না যে কি আমাকে অ্যাপিল করছে টু মি মোর দেন এনি আদার, that এক সেকেন্ড, হুইচ অ্যাসপেক্ট অফ ইট অ্যাপিলস টু মি মোর দেন এনি আদার, আমি এটা বলতে পারবো না কোনটা আমার কাছে বেশিই লাগছে। ইসলাম অ্যাপিয়ার্স টু মি লাইক এ পারফেক্ট ওয়ার্ক অফ আর্কিটেকচার। ইসলাম আমার কাছে একটা হোল একটা ওয়ার্ক অফ আর্কিটেকচার। যখন একটা সুন্দর কিছু দেখেন, আলহামরা ধরেন মসজিদ, আমি যাইনি, আমি দেখিনি, কিন্তু যারা দেখছে বলছে আর কি, ঢাকায় থাকতে ইচ্ছা করে, মানে খুব সুন্দর। কিছু কিছু আমি দেখছি অন্য দেশের দেখছি, অন্য জায়গায় দেখছি, যেটা দেখে মানে ধরেন আমি একটা কভেন্ট্রি ইংল্যান্ডের মিডল্যান্ডে একটা কভেন্ট্রি ক্যাথেড্রাল বলে একটা, ওটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ধ্বংস হয়ে গেছিলো, আবার বানাইছে। ওইখানে গিয়ে আপনার মনে হবে বাহ, এটা কি অদ্ভুত একটা আর্কিটেকচারাল ওয়ার্ক আর কি। যাদের আপনি জানেন আর্কিটেক্ট আছেন কেউ এখানে? আমাদের এখানে নাই কেউ? হ্যাঁ আছেন? কেউ নেই? সিভিল ইঞ্জিনিয়ার আছেন নাকি কেউ এখানে? বাহ, আমাদের তো ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট বিবর্জিত এই। আচ্ছা, যাই হোক, তারপরে বলতেছেন all its parts are harmoniously conceived and complement and supplement each other. একটা সুন্দর ইসের কি হয়, প্রত্যেকটা জিনিসকে কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করে না, যদি যখন টোটালটা যখন সুন্দর হয়, খালি একটা না হরে রাম হরে কৃষ্ণ কইলেন এটাই সুন্দর লাগছে আর বাকি কিছুর সাথে কোনো নেই, তা না। পারফেক্ট যখন হয় তখন কি প্রত্যেকটা পার্ট আরেকটা পার্টকে কিন্তু করে, মহিমান্বিত করে। ধরেন আপনার দরজার চৌকাটটা সুন্দর, তারপর ঘরের ইন্টেরিয়রটা সুন্দর, বাট যখন পারফেক্ট কোনো কাজ হয় সেই কথাটা বলতেছেন আর কি। নাথিং ইজ সুপারফ্লুয়াস, মানে কোনো কিছু বাহুল্য না এখানে। সুপারফ্লুয়াস মানে কি উপচায় পড়তেছে, বাহুল্য বা একটাই বা দরকার নাই, এটা না হলে চলবে না, এরকম কিছু না। অ্যান্ড নাথিং ল্যাকিং, এবং কোনো কিছুর অভাব নেই, কোনো কিছু উপচায় পড়তেছে না, আবার কোনো কিছুর অভাবও নেই। পারফেক্ট যখন হবে তখন কিন্তু তাই হবে, জাস্ট যা দরকার, অপটিমাম বলি না আমরা একটা কথা, সেটাই হবে, বেশিও হবে না কমও হবে না। আচ্ছা, and the result is a structure of absolute balance and solid composure. Absolute balance এর একটা স্ট্রাকচার। এই অবজারভেশনগুলো আমি চিন্তা করি, মানে এই একটা প্যারাগ্রাফ যেটা পড়লাম, এটা নিয়ে আপনি একটা বই লিখতে পারবেন চাইলে, যদি আপনার সেই ইচ্ছা থাকে। এটাকে এক্সপান্ড করে বা এটাকে ভাব সম্প্রসারণ বলি না আমরা, এটাকে করে আপনি একটা বই লিখতে পারবেন। আচ্ছা, আমরা চলে আসছি লাস্টে। এটা কিন্তু 1934 সালের লেখা, এই লেখাটুকু যেটুকু আমরা পড়তেছি এখন, পড়ে আসলাম এই 1934 সালের শেষ প্যাসেজটা আমি পড়ি এখানকার, ছোট্ট একটা প্যাসেজ, এটা দেখি। ইট ডাজ নট প্রিটেন্ড টু বি dispassionate survey of affairs. It is the statement of a case. উনি বলতেছেন এই বইটার কথা বলতেছেন, এই বইটা কি বলতেছেন যে এইটা ডিসপ্যাশনেট মানে কি কোনো আবেগ নাই, প্যাশনেট মানে কি আবেগ আছে, ডিসপ্যাশনেট মানে আবেগ নাই, মানে লিখে গেলাম একটা কিছু। আমরা যেমন একটা অবজেক্ট দেখলে আমরা যখন বর্ণনা করি তখন আমাদের কোনো প্যাশন থাকে না। তাহলে আমাকে যদি আপনি বলেন যে এই ঘরে কী কী আছে লেখান তো একটু, আমি বললাম একটা এসি আছে, একটা ওইটা আছে, কোনো প্যাশন নাই এটাতে ভিতরে, সেরকম না আর কি বলতেছেন। এটা আমার কাছে কোনো ডিসপ্যাশনেট সার্ভে বা কোনো না। ইট ইজ দ্য স্টেটমেন্ট অফ এ কেস অ্যাজ আই সি ইট। এটা আমি একটা কেস মানে মামলা বলতেছেন, একটা মামলার মতো ব্যাপার আমি এইভাবে দেখি আর কি। কি বলতেছেন? দ্য কেস অফ ইসলাম ভার্সাস ওয়েস্টার্ন সিভিলাইজেশন, মানে যে আর্গুমেন্টটাতে আমি ইসলাম ভার্সেস ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আর্গুমেন্ট করবো আর কি। কেস বলতে ওইটা বোঝাচ্ছেন, মানে আমরা কেসে করি না যে ভার্সাস এটা ভার্সাস এটা, ইসলাম ভার্সেস ওয়েস্টার্ন সিভিলাইজেশন একটা কেস হিসাবে আমি দেখতেছি, এই বইটার কথা বলতেছি। এটা কোনো ডিসপ্যাশনেট না, মানে জাস্ট অ্যাকাউন্ট না অফ কি আছে কি নাই, কি ছিল কি নাই, এটা না। এরপরে বলতেছেন ইট ইজ নট রিটেন ফর দোজ টু হোম ইসলাম ইজ only one of many more or less useful accessories
to social life, but rather for those in whose hearts, still live a spark of the flame which burned in the hearts of the companions of the Prophet sallallahu alaihi wasallam. The flame that once made Islam so great as a social order and a cultural achievement. এটা তাদের জন্য না যারা ইসলামকে ওয়ান অফ মেনি মনে করেন। এটা কিন্তু উনি বারবার বলবেন এখানে। ইসলাম কিন্তু অনেক কটার একটা চয়েস না আপনার জন্য, হইতেই পারে না মুসলিমের জন্য। এটা দি অনলি চয়েস। এটাই বললেন আরেকভাবে যে ইসলাম ওয়ান অফ দ্য মেনি ওয়েজ না যাদের জন্য, তাদের জন্য লেখা না যাদের জন্য ইসলাম অনেক কটা পথের একটা পথ। এটি তাদের জন্যই যাদের অন্তরে, সাহাবীদের অন্তরে যেরকম একটা স্পার্ক ছিল, একটা আলো ছিল। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা কিছুই ছিলাম না, উই ওয়ার নাথিং, কিন্তু ইসলাম আমাদেরকে মহিমান্বিত করছে। এই ধরনের জিনিসগুলো ফিলিং যাদের আছে তাদের জন্য এই বইটা লেখা। এই বইটা যাদের কাছে ওয়ান অফ মেনি ওয়েজ ইসলাম, তাদের জন্য লেখা না। এটা ছিল ওনার 34 সালের ফরওয়ার্ড যেটা ছিল। এরপরের এটা হচ্ছে ওপেন রোড অফ ইসলাম। আমরা কটা পর্যন্ত যাবো বলছিলাম জানি? 34। ওপেন রোড অফ ইসলাম। ওপেন রোড অফ ইসলামের কথা বোঝাচ্ছেন উনি যে একটা আমরা যখন আমার এজ গ্রুপে কেউ আসেন কিনা আমি জানি না, এখানে 65 সালে যখন যুদ্ধ হয়, আমি ক্লাস 5-এ পড়তাম তখন, পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হয় যখন আর কি, না কার্গিল না, 65 সালে 6 সেপ্টেম্বরের যুদ্ধ। তো ওইখানে একটা ওই রেডিও শুনতাম তখন, রেডিওতে একটা গান হতো, কেবল মুসলমানের লাগিয়া আসেনি তো ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম। মিনিং, মুসলমানের ছেলে মুসলমানের জন্য শুধু ইসলাম আসে নাই, যে কেউ যে সত্যটা চাবে আর আল্লাহ মানবে সেই মুসলিম তার নাম। উনি এই ওপেন রোড অফ ইসলাম বলতে এটাই বলতেছেন যে ইসলামের রাস্তাটা হচ্ছে খোলা। যে কেউ, পৃথিবীর সবচেয়ে মানে ভিরুলেন্ট কাফের যে, সেও যদি কলেমা পড়ে আজকে, কালকে সে আমার ভাই, তাই না? আমাদের এইরকমই তো দেখছি। আমরা দেখি যে জোরম বলে এক লোক আছে না, এই যে হল্যান্ডের, দেখছেন নাকি কেউ? সে তো মানে ইসলামকে করবে দেখে কোরআন পড়তে শুরু করছে। ইসলামের বিরুদ্ধে যে পার্টিটা আছে হল্যান্ডে, ওইটার নেতা ছিল সে, এবং ইসলামকে হল্যান্ড থেকে খেদাবে দেখে আজকে কিন্তু সে মুসলিম পিচার, তাই না? এইরকম অনেক মানুষ আছে। সত্যে যা চায় আল্লাহ মানে মুসলিম তার নাম, মানে এইটা খোলা রাস্তা। এই চ্যাপ্টারটার নাম দিচ্ছেন দ্য ওপেন রোড অফ ইসলাম। ইসলামের খোলা রাস্তা, সবার জন্য খোলা, যে কেউ ঢুকতে পারে, ইনক্লুডিং হিম। তাই উনি যেহেতু কনভার্ট, সেই জন্য বলতেছেন। তো এখানে একটা প্যাসেজ পড়বো। It lies in human nature that nations and civilizations which are politically and economically more virile exert a strong fascination on the weaker or less active communities and influence them in the intellectual and social spheres without being influenced themselves. এই প্যাসেজটাও একটা বই লিখতে পারবেন আপনারা। কি বলতেছেন? যে হিউম্যান নেচারের ভিতরে এটা আছে যে স্ট্রং যে সিভিলাইজেশন, সভ্যতা যেটা পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি যারা স্ট্রং, তারা এক্সাক্ট এ স্ট্রং ফ্যাসিনেশন অন দ্য উইকার। উইক যারা, দুর্বল যারা, তাদের ভিতরে একটা এমন একটা প্রভাবই করে যে তারা সবসময় ওদের মতো হইতে চায়, আরাধনা করে, স্ট্রঙ্গার মতো হইতে চায়। এবং তাদের ইনফ্লুয়েন্সটা, তারা ইনফ্লুয়েন্স হয়, যারা উইকার তারা ইনফ্লুয়েন্স হয়, যারা স্ট্রঙ্গার তারা ইনফ্লুয়েন্স হয় না। এই কথার পিছনে অনেক কথা আছে। মালিক বিন নবী, নাম আমি আগে বলছি কিনা নাম জানি না, উনি আলজেরিয়ান একজন স্কলার ছিলেন। ওনার কয়েকটা বই আছে আমার কাছে। একটা বই হচ্ছে যে মানে আইডিয়া, ভুল আইডিয়া যদি থাকে আপনার, সেটাও রিভেঞ্জ নেয়। একটা হলো কোরআনিক ফেনোমেনন, অনেকবার বলছি আমি, একটা বই। উনি ওইখানে বলছেন যে আমরা কলোনাইজেবল, মানে আমরা উপনিবেশ হওয়ার যোগ্য। এটারকে একটা কোয়ালিটি বলছেন, কলোনাইজেবিলিটি। সবাই কিন্তু কলোনাইজেবল না। আফগানরা কলোনাইজেবল না, চেচেনরা কলোনাইজেবল না, কিন্তু আমরা কলোনাইজেবল। মোটা দাগে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অথবা ধরেন ইজিপশিয়ান, বা আমরা কলোনাইজেবল। এটাকে উনি একটা কোয়ালিটি বলছেন, কলোনাইজ করা যায় যাদের। তখন কি হয়, কলোনাইজ যে হয় সে মানে দুর্বল, তখন সবলের আরাধনা করে, তার মতো হইতে চায়, তার চলন, তার বলন, তার কথা, তার কাজ, তার লাইফস্টাইল সবকিছুকে ঠিক মনে করে। এইটা আসবেন উনি এই পয়েন্ট, এটা জাস্ট বললেন আর কি। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড 1798 সালে আপনার নেপোলিয়ন ইজিপ্টে আসলেন। তারপর থেকে তো আমাদের এই মুসলিম ওয়ার্ল্ডের কলোনাইজেশন শুরু হলো, এবং আমরা কি হলাম,
মানে চলনে বলনে চিন্তায় চেতনায় শয়নে স্বপনে কাফের পশ্চিমা কাফেরদের মতো হইতে চাইলাম, শার্টে প্যান্টে জুতায় মোজায় সব কিছুতে আর কি, যত কিছুতে হইতে চাইলাম। এই কথাটা উনি পরে আবার বলবেন, মানে এই জাস্ট শুরু করলেন উনি। তারপরে বলতেছেন, from the viewpoint of the historical observer, the strong one-sided influence which Western civilization exerts on Muslim world, যখন আপনি হিস্টোরিক্যাল মানে ইতিহাসবিদ হিসাবে যখন দেখবেন, তখন দেখবেন যে পশ্চিমা জগতের যে এই কলোনাইজ হওয়ার পরে, উপনিবেশ হওয়ার পরে যে ইনফ্লুয়েন্স ওয়েস্টার্ন সিভিলাইজেশন আমাদের উপরে এক্সার্ট করছে বা আমাদের উপরে করছে, whether admitted or not admitted by the Muslim themselves, is not at all surprising because it is the outcome of a long historic process for which there are several analogies elsewhere. মানে আমরা করি বা না করি, স্বীকার করি বা না করি, আমাদের উপরে ইনফ্লুয়েন্সটা খুব প্রচণ্ড রকম হয়েছে। বাট ওয়ার ইজ দ্য হিস্টোরিয়ান বিং কনসার্ন উইথ অবজারভেশন অনলি? হিস্টোরিয়ান যিনি, ইতিহাসবিদ যিনি, উনি শুধু অবজার্ভ করবেন, ওনার কোনো দায় দায়িত্ব নাই। মে বি স্যাটিসফাইড ফর আস মুসলিমস দ্য প্রবলেম রিমেন্স আনসেটেলড। মানে ইতিহাসবিদ হয়তো স্যাটিসফাইড এটা দেখা যায়, আচ্ছা ওদের ইনফ্লুয়েন্স মুসলমান দুনিয়ার উপরে কাফেরদের বা পশ্চিমা কাফেরদের যে ইনফ্লুয়েন্স, সেই জন্য তারা তাদের কালচার হারায় ফেলছে, সেই জন্য তারা তাদের লাইফস্টাইল হারায় ফেলছে, সেই জন্য তাদের এত চেঞ্জ হয়েছে। উনি অবজারভার হিসাবে এইটুকু করতে পারেন, একজন হিস্টোরিয়ান। কিন্তু আমরা মুসলিমরা এইটুকে ক্ষান্ত হব না। আমাদের জন্য এটা শুধু অবজারভেশনের ব্যাপার না, আমাদের জন্য এটা গভীর চিন্তার ব্যাপার। কী করে এটাকে রিভার্স করব, কী করে আমরা আমাদের অরিজিনে ফিরে যাব, আমাদের সেটার ব্যাপার এটা। ফর আস হু আর নট মেয়ার ইন্টারেস্টেড স্পেকটেটর্স, আমাদের জন্য যারা শুধুমাত্র অবজারভার না, স্পেকটেটর না, তাদের জন্য বলতেছেন, বাট ভেরি রিয়েল অ্যাক্টর্স ইন দিস ড্রামা, ফর আস হু রিগার্ড আওয়ার সেলভস অ্যাজ দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, দ্য প্রবলেম রিয়েলি বিগিনস হিয়ার। আমাদের জন্য এইখান থেকে প্রবলেম শুরু হলো, এটা শেষ না। মানে একজনে কইলো যে আচ্ছা তোমাদের এই অবস্থার কারণ হলো তোমরা তো কলোনাইজ ছিলা, তোমরা 200 বছর ওদের আন্ডারে ছিলা, সো তোমরা তাদের মতো কথা বলো, তাদের মতো পড়াশোনা করো, তাদের মতো কাপড় পরো, তাদের মতো খাও, তাদের মতো ঘুমাও। এইটা এনাফ না আমাদের জন্য। আমাদের জন্য প্রবলেমটা এখান থেকে শুরু। আমরা যখন এটা অ্যাকসেপ্ট করবো, তখনই আমাদের প্রবলেমটা শুরু হলো। হাউ টু ওভারকাম দিস, হাউ টু কাম আউট অফ দিস, কীভাবে আমরা এখান থেকে বাইরে হয়ে আসবো। হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন কি করে বাইরে, আমি না পারি, আমার ছেলে না পারলে তার ছেলে, কি করে এখান থেকে বাইরে হয়ে আসবো সেটা। তো বলতেছেন, উই বিলিভ দ্যাট ইসলাম, আমাদের সমস্যা এখান থেকে শুরু। আমরা বিশ্বাস করি যে ইসলাম, আনলাইক আদার রিলিজিয়ন, অন্য ধর্মের মতো না, ইসলাম ইজ নট অনলি স্পিরিচুয়াল অ্যাটিটিউড অফ মাইন্ড, এটাকে একটা স্পিরিচুয়াল অ্যাটিটিউড, যে মনে মনে আপনার কিছু চেঞ্জ করতে হয় না। ওই যে বললাম জুলিয়া রবার্ট হিন্দু হয়েছে, তার লাইফস্টাইল কোনো চেঞ্জ করতে হয়নি। রিচার্ড গিয়ার বুদ্ধ হয়েছে, তার কেন এই দুজনের নাম বলতেছি বারবার, কোনো আইডিয়া আছে? তাদের একটা মুভি খুব সুপারহিট ছিল, সেই জন্য প্রিটি ওম্যান, এই জন্য দুজনের নামটা বলতেছি। একজন বুদ্ধিস্ট হয়েছে, একজন হয়েছে, যা করতেছিল তাই করতেছে, কোনো না। কিন্তু ইসলাম আপনি দেখেন এইখানে, ইভেন এখনও যখন একজন মানুষ মুসলিম হয়, কী হয়, তার লাইফস্টাইল চেঞ্জ আসবে না? নেক্সট ওয়াক্তের নামাজই তো তার ফরজ। মাত্র মুসলমান হয়েছে, আগামীকাল ধরেন আজকে রাত্রে এশার সময় চলে গেছে, তারপরে মুসলমান হয়েছে, ফজর নামাজ ফরজ, পর লাইফস্টাইল চেঞ্জ শুরু হয়ে গেল। তো বলতেছেন যে শুধুমাত্র স্পিরিচুয়াল অ্যাটিটিউড, মনে মনে একটা স্পিরিচুয়াল অ্যাটিটিউড না, এটা মনে মনে মুসলিম না, মনের পর্দা না, মনের দাড়ি না, বুঝছেন না? এটা অন্য জিনিস। অ্যাডজাস্টেবল টু ডিফারেন্ট কালচারাল সেটিং, বাট এ সেলফ সাফিসিং অরবিট অফ কালচার অ্যান্ড সোশ্যাল সিস্টেম অফ ক্লিয়ারলি ডিফাইন্ড ফিচার্স আছে। সকালে ঘুম থেকে ওইটা, রাত্রে ঘুমাইতে যাবেন, প্রতিটি কাজের ব্যাপারে ইসলামের সে আছে। যেটা আমি বলি, ঘুম থেকে উঠছেন, বসছেন, দোয়া আছে, বাথরুমে যেতেছেন, দোয়া আছে, বাথরুমে যা করছেন তার জন্য দোয়া আছে, বারবার দোয়া আছে। ঘর থেকে বাইরে দিতেছেন, ফজরের নামাজে যাবেন, দরজা খুলবেন কি বলে দোয়া আছে, দরজা বন্ধ করবেন কি বলে দোয়া আছে, মসজিদে প্রবেশ করবেন দোয়া আছে না? প্রত্যেকটা ব্যাপারে ইসলামের সে আছে। এটা শুধু স্পিরিচুয়াল, আমি মনে মনে মুসলমান বা মনে মনে আমি বুদ্ধিস্ট, মনে মনে আমি হিন্দু, তা না। আপনার লাইফকে আমূল চেঞ্জ করার ব্যাপার আছে, প্রত্যেকটা ব্যাপারে সে আছে। তো এইটা বলতেছে যে এটা স্পিরিচুয়াল অ্যাটিটিউড না, অফ মাইন্ড না, অ্যাডজাস্টেবল টু ডিফারেন্ট কালচারাল সেটিং। যে কোনো কালচার হলেই চলে, আমি কিছু আসে যায় না। আমি মনে মনে মুসলমান, আমি কাফের ভিতরে থাকবো, আমি ইংল্যান্ডে থাকবো, আমি আমেরিকায় থাকবো, আমি কানাডায় থাকবো,
আমার আমার কিছু আসে যায় না, আমার মনে মনে মুসলমান, আমি তো মুসলমান, ঠিক আছে। না, এটা না, এটা না, এটা হবে না। কেন হবে না? বাট এ সেলফ সাফিসিং অরবিট অফ কালচার অ্যান্ড সোশ্যাল সিস্টেম অফ ক্লিয়ারলি ডিফাইন্ড ফিচার্স, পরিষ্কারভাবে ডিফাইন করা আছে। এই যে বললাম যে ফাইনার ডিটেলসে ডিফাইন করা, আপনি পেশাব করতে বসবেন কিভাবে, আপনি কিভাবে পানি খরচ করবেন, আপনি কিভাবে অজু করবেন, কি দিয়ে শুরু করবেন, কি দিয়ে শেষ করবেন, এভরিথিং ইজ ডিফাইন্ড, মানে একদম ক্লিয়ারলি ডিফাইন্ড। এটা খালি মনে মনে আমি মুসলমান হলাম, আমি আমেরিকা থেকে, কানাডা থেকে, যেখানে থেকে দুনিয়ার, আমি তো মুসলমান আছি, নো, সেটা না ব্যাপারটা। বোরিং লাগতেছে? ইংলিশ থেকে পড়তেছি তো বোরিং লাগতে পারে, কারো কারো কাছে খটাং লাগতে পারে, লাগতেছে। ইংলিশ মিডিয়ামে পড়ে, এটা লাগবে না তার। আর কারো কাছে হইলে বললেন, আমরা এখানে শেষ করবো, অসুবিধা নেই। এরপরে বলতেছেন, when as is the case today, if foreign civilization extends its radiation into our midst and causes certain changes in our own cultural organism, যখন কোনো বিদেশি প্রভাবে আমাদের নিজের কালচারাল ইটাতে চেঞ্জ হয়ে যায়, আমরা চেঞ্জ হয়ে গেছি, হয়েছে না? আমরা এখন ইংরেজি গান শুনি না? শুনি তো, ইংরেজি গান শুনি না? আমরা হাই হ্যালো বলি না এখন? হ্যাঁ, আমাদের এখানে আছে না, ওই ক্লাব টাব তো আছেই, মানে আমরা পুল, ওই বিলিয়ার্ড আছে না, বোলিং আছে না, বোলিং এলি আছে না, বিলিয়ার্ড আছে না, এগুলোর বদমাইশের প্রথম স্তর হলো এগুলো। যখন একটা দেশকে নষ্ট করে, তো ইন্দোনেশিয়ায় আমি দেখে আসছি এটা কীভাবে এইসব দিয়ে নষ্ট করছে আর কি। বোলিং এলি হবে, হ্যাঁ, তারপর বিলিয়ার্ড হবে, পুল, ছেলে মেয়ে একসাথে যাবে, পয়লা খাবে হলো ওই যে হেলথ ড্রিঙ্ক, কীগুলো টাইগার টুইগার, এইগুলো পরে বিয়ার খাবে আর কি, আস্তে আস্তে। মানে এটা হলো কাফেরাইজেশনের আরেকটা আর কি, কীভাবে আপনাকে কাফের বানাবে আর কি। তো আমাদের হয়েছে এরকম, উই আর বাউন্ড টু মেক ইট ক্লিয়ার টু আওয়ার সেলফ ওয়েদার দ্যাট ফরেন ইনফ্লুয়েন্স রানস ইন দ্য ডিরেকশন অফ আওয়ার ওন কালচারাল পসিবিলিটিস অর এগেনস্ট দেম। আমাদেরকে করতে হবে যে ফরেন ইনফ্লুয়েন্স যদি আমাদের উপর হয়ে থাকে, সেটা কি আমাদের যে কালচারাল সেটিং আছে, নর্মস আছে, যে ফিচার্স আছে, ওইটার সাথে যায় নাকি যায় না। এখানে একটা ছোট্ট গল্প বলি, জামাল যারা অনেক লেখা আমরা এখানে পড়ছি না, উনি বলছেন যে ডেভেলপমেন্ট বলি না আপনার কথা, ডেভেলপমেন্ট এখন খুব শুনবেন, ডেভেলপমেন্ট, এনজিও, এই কথাগুলো আসে না কানে? ডেভেলপমেন্ট মানে উন্নতি, প্রগতি। উনি বলতেছেন যে আমাদের ভ্যালুজ এবং গোল, ভ্যালুজ কি, ধরো আমরা ঘুষ খাবো না, আমরা সুদ খাবো না, আমরা মিথ্যা কথা বলবো না, ব্যভিচার করবো না, পর্দা ওভারস্টেপিং করবো না, এগুলো আমাদের ভ্যালুজ। গোল কি? আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, এটা হচ্ছে আমাদের গোল। এই দুইটার সাথে যদি কোলিনিয়ার না হয়, এই দুইটার সাথে যদি এমন কোনো ডেভেলপমেন্টে যেটা এই দুইটার সাথে কন্ট্রাডিক্টরি, সেটা হচ্ছে কাউন্টার ডেভেলপমেন্ট, ওটা মুসলমানদের জন্য ডেভেলপমেন্ট না। সেই টোকেনে আমাদের যে মেয়েদেরকে ঘর থেকে বাইর করে, যে আমরা সারা দেশ দর্জি হয়ে গেছি এখন। আজকে গেছিলাম যে গাজীপুর, কোথায় কত ভিতরে, ওইখানে পর্যন্ত গার্মেন্টস, মানে হয়তো 15 কিলোমিটার ভিতরে, এই মেন রোড থেকে এই যে গাজীপুরের রাস্তা আছে না, ওইখানে পর্যন্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সারা দেশ দর্জি এখন, সব মেয়েরা এখন ওইখানে যায়, মানে ওইখানে আর কি, বিয়ে শাদীর কোনো ব্যাপার না আর কি। এগুলো পেপারে আসছে, আমার কথা না। 2 গার্মেন্টসের মেয়ে 2 রাজমিস্ত্রির সাথে লিভ টুগেদার করে, রাজমিস্ত্রিদের রাইন্দা দেওয়ার কেউ নাই, আর ওই মেয়েদের সেফটি সিকিউরিটি বা বাজার করার কেউ নাই, সো দে আর জাস্ট লিভিং টুগেদার, পেপারে আসছে। এই যে জিনিসটা বললাম যে এটা আমাদের জন্য ডেভেলপমেন্ট না, এটা আমাদের জন্য কাউন্টার ডেভেলপমেন্ট। যখনই এটা আমাদের ভ্যালুজ বললাম প্রথমে, আর গোল বললাম, ওই দুইটার এগেনস্টে যাবে, এটা আমাদের জন্য ডেভেলপমেন্ট না। আপনারা বগল বাজায় না যে বাংলাদেশ জিডিপি এত বাড়ছে আর আমরা মধ্যমায়ের দেশ হয়ে গেছি, বগল দাবানোর কিছু নেই, আমরা ধ্বংস হয়ে যেতেছি। তো এইটাকে আপনারা অ্যাটলিস্ট যারা বোঝেন এইগুলা, তাদের এগুলা মনে রাখা উচিত। জাস্ট আপনারা পাজরে দৌড়াবেন এই জন্য একটা গার্মেন্টস খুলে কিছু মানুষের এখানে নষ্ট করেন না আর কি। আমি যখন 80-র দশকে যখন টাকা পয়সা ছিল, জাহাজে টাকা পয়সা অনেক, তখন ওই আমার এক জুনিয়র মারা গেছে, আল্লাহ মাফ করুন তাকে, তবলিগ করতো, 2-3 বছর হয় মারা গেছে। তো সে এক সময় বললো যে না ভাই, সে তখন জাহাজে নেই, সে এখানে ব্যবসা করার চেষ্টা করতেছে, এই গার্মেন্টসেরই করবেন নাকি? তা আমি বললাম যে দেখো, মানে প্রজেক্ট প্রোফাইল বানাও, কী করতে হয় বলো, করো। তো সব যখন মোটামুটি এখন কনক্লুসিভ কিছু করতে হবে, তখন আমার বললো যে খুলতে পারেন গার্মেন্টস, কিন্তু ডে 1 থেকে নিয়ে যে ঘুষ দিতে হবে, যতদিন খোলা রাখবেন ততদিন দিয়ে যেতে হবে। তা বললাম কেন? বলছে আপনি প্রথমে একটা ইলেকট্রিক লাইন আনবেন না, 3 ফেজ ইলেকট্রিসিটি আনবেন,
ঘুষ শুরু হলো এখান থেকে। আপনি অ্যাপ্লাই করছেন, যত অথরিটি আছে সবাইরই ঘুষ দিতে হবে। আপনি বন্ডেড ওয়্যার হাউস থাকবে, আপনার বন্ডেড মানি যেটা ডিউটি ফ্রি আর কি। আপনার 10,000 গজ কাপড় আছে ধরেন গার্মেন্টসের, এখানে গার্মেন্টসে কেউ আছেন নাকি? আচ্ছা, তাও নাই আজকে, এসান নাই, এসানে গার্মেন্টস আছে না? না গার্মেন্টস না বোধ হয়, কেমিক্যাল। তো বন্ডেড ওয়্যার হাউসে কি আছে? 10,000 গজ কাপড় আছে, এটা ডিউটি ফ্রি কাপড়, কিন্তু এটা আপনি কিন্তু এক সুতা বাংলাদেশে মার্কেট করতে পারেন না, পুরোটা আনবেন, পুরোটা আবার এক্সপোর্ট করবেন, এই শর্তে কিন্তু ডিউটি ফ্রি। হ্যাঁ, কাস্টমসের লোক আসবে, এসে বলছে আপনার তো 10,000 গজ কাপড় থাকার কথা আছে। হ্যাঁ হ্যাঁ আছে তো। আচ্ছা দেখি তো, একটু দেখান তো, আমার মাপেন তো একটু। আপনি 10,000 কাপড় মাইপে দেখালেন তারে। পরের সপ্তাহে আবার এসে বলবে যে আপনি তো কাগজ বলতেছে আপনি 1,000 গজ কনজিউম করছেন, তো বাকি 9,000 আছে নাকি দেখান তো। আপনার হাতে কিছু ধরাই দিলেন, আর হয়তো 6 বছরে আপনার কাছে আসবে না, সপ্তাহে এসে দাঁড়াবে, আপনি তার হাতে দিবেন, সে নিয়ে চলে গেল। এইসব যখন বললো আমি বললাম ভাই আমারে তো আল্লাহ 6 ফিগারের একটা স্যালারি দিচ্ছেন, আমার কোনো দরকার নাই। যে খাইতে পায় না তার জন্য জায়েজ হতে পারে, আমার জন্য জায়েজ না। এই পাজেরও দৌড়াবো দেখে আমি এই 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 জিনিস করবো, আর ঘরের মেয়েদের টাইনা আইনা করবো, সেটা না। তো এটার অনেক চিন্তার ব্যাপার আছে। মুসলমান সব কিছু চিন্তা করে করবে, প্রতিটি স্টেপ সে চিন্তা করে করবে, অহেতুক কথা বলবে না, অহেতুক কাজ করবে না। যাই হোক, এখানে বলতেছেন কি কোন ডিরেকশনে যাচ্ছে, যে কথাটা আমি বললাম যে ডেভেলপমেন্ট বলবো না কাউন্টার ডেভেলপমেন্ট বলবো। এটি কাউন্টার ডেভেলপমেন্ট, আমি এটা থেকে শান করবো, এটা থেকে দূরে সরে থাকবো, আমি ওটাতে যাবো না, আমি এটা রোধ করার চেষ্টা করবো। এরকম অনেক জিনিস আছে, যেমন ধরেন ধানের জমিরে আপনার বৈরা নিয়ে হাউজিং বানাইতেছে, আপনার লোভের যোগান দিতে গিয়ে দেখতেছেন না জলাবদ্ধতা কি হইতেছে, পানিগুলো কই যাবে? ওয়েটল্যান্ড শেষ না আমাদের দেশে, ঢাকার আশেপাশে তো কোনো ওয়েটল্যান্ড নাই, সব শেষ। কিন্তু আমি বলছি আর রিমোট জায়গায় ইভেন আপনার ধানের জমিরে নিয়ে অমুক ABCDF হাউজিং বানায় ফেলতেছেন। হঠাৎ একদিন সকালে দেখলেন অমুকের, আমি এখানে বসে কথা বলতেছি, অমুকের সাইনবোর্ড টানান, হ্যাঁ কী ব্যাপার, অমুক ডেভেলপমেন্ট বা অমুক একটা কিছু। কৃষক তো দৌড়ে আসছে যে আমার জমি, আমার জমিতে সাইনবোর্ড, তোমার জমি না, এটা নাও, নাও গিয়া নিলে নিলে এটা পাইবা, না নিলে তাও পাইবা না। এইভাবে হয়েছে না? এভাবে হচ্ছে না হাউজিং? হচ্ছে। এগুলো হলো কাউন্টার ডেভেলপমেন্ট, এগুলো ডেভেলপমেন্ট না আমাদের জন্য। আচ্ছা, তো বলতেছেন যে whether it acts as an invigorating serum in the body of Islamic culture or as a poison, মানে যে এটা কি একটা ভিটামিনের সিরাম নিলেন, আপনি খুব তরতাজা হইলেন, নাকি পয়জন ঢুকাইলো আপনার ভিতর, এটা আপনার চিন্তার ব্যাপার আছে। যে কোনো এই ধরনের ইনফ্লুয়েন্স যেটা পশ্চিমা জগৎ বা অন্য জায়গার থেকে আমাদের আসছে, যে কোনো হতে পারে সেটা। ধরেন এই যে দেশি টমেটো নাই হয়ে গেছে না, এটা রিয়েলাইজ করেন? দেশি টমেটো বলতে আমরা যেটা বলতাম টক হইতো, চ্যাপটা চুপটা হইতো, দেখতে নাই, কিন্তু বাজারে গিয়ে দেখবেন না। আপনি একদিন ঘুরে আসেন একটা বাজারে, খুব লাকি যদি আপনি কোথাও পান কি এটার জায়গায় কি আসছে, এমন সময় আসবে যে আপনি ওর কাছ থেকে বীজ না আনলে আপনি কোনো ফসল ফলাইতে পারবেন না, ধানও পারবেন না, টমেটো পারবেন না, কিছু পারবেন না। জেনেটিক্যালি মডিফাইড যে ব্যাপারগুলো হইতেছে, যারা এগুলো পড়াশোনা করেন তারা জানেন। এখন আমি যখন লিডার হইলাম, আমি যখন কৃষি মন্ত্রণালয়ের ইনচার্জ, আমি এখন দেখলাম যে বাহ, এইটা তো 6 গুণ হয়ে গেছে, বাস আনাও, এটা লাগাও, দেশি বীজ সব নাই, তারপরে ওর পায়ে গিয়ে পড়তে হবে আপনার, যদি আপনি করতে চান, ক্ষেত করতে চান। তো এই জিনিসগুলো চিন্তার ব্যাপার আছে। এই কবে বসে উনি চিন্তা করছেন, আমরা কিন্তু এখনো ওই জায়গায় যাইতেই পারিনি। মানে আমরা ওইখানে রয়ে গেছি, আমাদের কোনো এই 34 বছর, 1934 থেকে নিয়ে 2026, এর ভিতরে কিন্তু আমাদের কোনো হেডওয়ে হয় না, উল্টা আমরা আরো খারাপ হয়েছে আমাদের এটা। আরেকটু তারপরে শেষ করে দিব, 4 মিনিট, 34 8 মিনিট আছে। আমাকে কিন্তু সিরিয়াসলি জানাবেন, এই আয়োজনটা আসলে ইয়াং মানুষদের জন্য, সত্যি কথা যেটা, অথবা ইয়াং মানুষের বাপ যারা, তাদের জন্য, যারা তাদের ইয়াং মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করেন। হ্যাঁ, আমেরিকা ইংল্যান্ডে না পাঠান, জার্মানিতে না পাঠান, কাফের দেশে না পাঠান, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়ান, মানে আমি যা পিচ করি আর কি, ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়ান, তারপরে আরও যেগুলো আর কি। আমি যে কয়েকটা জিনিস বলি সেগুলোর জন্য সব বাপ মারা আমার উপর খুব রাগ। একটা বলি বাচ্চাদের তাড়াতাড়ি বিয়ে দেন, খুব রাগ আর কি, ক্যারিয়ার নষ্ট, জীবনে সব শেষ, তবা, মানে সব তবা হয়ে যাবে আর কি, শেষ হয়ে যাবে। আরেকটা বলি কাফের দেশে পড়তে পাঠায় না, এটাও খুব রাগ আমার উপরে। আর্লি বিয়ের রাগ, এটা রাগ। ইংলিশ মিডিয়াম স্কুলে দেন না, এটা তো খুব রাগ। মানে বাপ মারা আমার উপর কেন অসন্তুষ্ট আর কি, সেটা ছেলেপেলেরা মানে মানে একটাতে অন্তত খুব খুশি আর কি, যে আর্লি বিয়ে করতে বলি, অন্যটা না হইল। এটাতে খুশি না?
কি কি সুন্দর হাসি মুখে, আপনারই বলতেছি, আপনি পিছিয়ে থাকেন কেন? আপনারাই বলতেছি। আচ্ছা, এর পরের প্যাসেজটা বলতেছেন, we have to discover the motive forces of both civilization. খুব ইম্পর্টেন্ট। কিসে চালিত করে ইসলামী সিভিলাইজেশনের চালিকা শক্তিটা কি? আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস। ঘুরে ফিরে কিন্তু এই কথাতে আসবে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস। যে করে এবং করে না, আকাশ পাতাল তফাৎ। তার সমস্ত কর্মকাণ্ড, তার বিশ্বাস, তার ভিশন, তার মিশন, তার এন্ডিভার, যাই বলেন, সবকিছু ডিফারেন্ট। যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে আর করে না। এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে বহু জায়গায় বলছেন দুইটা কথা, আল্লাহ আখিরাতে বিশ্বাস করে, অথবা বলছেন আল্লাহ এবং আখিরাতে আশা রাখে। দেখেন, দুইটাই আছে কথা। এইগুলো বলছেন কেন? এরপরে যে কথাগুলো আসে সেগুলো কিন্তু ঈমানের শর্ত। তার কারণ আল্লাহ বলতেছেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করলে এইরকম বিহেভ করবে বা এটা করবে, আর যদি না করে তাহলে ওরকম করবে বা ওইটা করবে। এইটা বলতেছেন আর কি। দুই সিভিলাইজেশন, ওয়েস্টার্ন এবং, আগেই বলছেন যে এটা একটা কেস, এই বইটা, হ্যাঁ, একটা 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 মামলা যদি আমরা বলি আর কি, ইসলাম ভার্সেস ওয়েস্টার্ন সিভিলাইজেশন। তারপরে বলতেছেন যে দুইটা সিভিলাইজেশনের চালিকা শক্তি কি, এইটা আমাদের দেখতে হবে যে কিসে চালায় তাদেরকে। আমি অনেক সময় বলি না একটা কথা, যে ওদের সমস্ত উন্নতি হয়েছে যখন ওরা তাদের মতো করে যে আল্লাহ তারা বিশ্বাস করতো তাকে যখন রিজেক্ট করছে। তখন আপনারা পড়ে দেখেন, রেনেসা, এনলাইটেনমেন্ট, ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পড়ে দেখেন, যখন তারা আল্লাহকে মানে রিডান্ডেন্ট মনে করছে। ফ্রেডরিক নিশ্চে বলছে আল্লাহ ইজ ডেড, মানে গড ইজ ডেড। নিশ্চের নাম শুনছেন না, ফিলোসফার? সে বলছে যে মরে গেছে গড, আর যদি বাইচে থাকেও তার কোনো রোল নেই আমাদের লাইফে, আমাদের জীবনে তার কোনো রোল নেই। এই সব ফিলোসফি যখন আসছে, ইমানুয়েল কান্ট, ফ্রেডরিক নিশ্চে, ভল্টেয়ার, রুশো, এদের ইনপুট যখন আসছে, তখনই কিন্তু তাদের উন্নতিটা হয়েছে। চার্চকে যখন তারা লাথি মেরা লাইফ থেকে বাইর করে দিয়েছে, দিয়া বলছে যে এই ঘরের ভিতরে তুমি বন্দি, এখন লাইফে তোমার কোনো রোল নেই, তখন কিন্তু তাদের উন্নতি হয়েছে, তারা উন্নতির শিখরে গেছে আর বা পাওয়ারফুল হয়েছে। আর আমরা পাওয়ারফুল ছিলাম কখন? সবচেয়ে পাওয়ারফুল ছিলাম কখন? যখন আমাদের খলিফা হাতের উপর মাথা রেখা খেজুর গাছের নিচে ঘুমাইছে, তখন দুনিয়ার কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া। তখন ছিল তার পায়ের নিচে ছিল সারা দুনিয়া। আমাদের আবার বুঝতে হবে যে কাফেরের সুন্নাহ এবং আমাদের সুন্নাহ আলাদা। কাফেরের সুন্নায় কাফের যখন আল্লাহকে তাদের মতো করে আল্লাহ, মানে একজন আল্লাহ তো বিশ্বাস করতো তারা, ঈশ্বর, তাকে যখন অ্যাবান্ডন করছে তখন কিন্তু তাদের উন্নতিটা হয়েছে। আর আমরা যখন তাকে অ্যাবান্ডন করছি তখন আমরা ফুটবলের মতো হয়ে গেছি, কাফের পায়ে পায়ে আমরা, মানে আমাদের ইলেকশন হবে এখানে, আমেরিকা কি মনে করতেছে আর ইন্ডিয়া কি মনে করছে, এটা নিয়ে ঘুম নাই আমাদের। মানে ইন্ডিয়া কারে ফেভার করলো আর আমেরিকা কারে ফেভার করলো, এটা নিয়ে কিন্তু এখন চলতেছে।